এসছেন আমার সাথে। তো তিনি হচ্ছেন এই যে ইনি, আমরা রাধাকালী কুঞ্জ গেছিলাম, অর্থাৎ প্রেমানন্দজি মহারাজের ওখানে রাধা রানীর মানে বাসভূমি লাডলিজু, সেই লাডলিজুর দর্শনে আমরা যাই। তো গোকুল থেকে আমি নিয়েছি সেটা হচ্ছে গোকুলের বৃষ্টি, সম্পূর্ণ ভিজে যায়, আমি পুরো ভিজেছিলাম। আমার খুব ভালো লাগছিল যে আমাদেরকে সবকিছু দিচ্ছে, আমরা রোদও পোহাচ্ছি, আমাদেরকে বৃষ্টি দিচ্ছে বারবার করে, এবার বৃষ্টি গায়ে পড়ার পরে আমাদের গাটাও শিরশির করছে, আর কি দরকার, উনি সবই দিচ্ছেন তো সবই নিবো, আমি কেন কিছু ছেড়ে। রমন রেতি নামের মধ্যে যে রমন আছে, সে কি করবে, সে তোমার মনকে কাড়বে। তো আমরা যখন রমন রেতিতে গিয়ে পৌঁছাই, অনুভূতি তো তো অনুভব করেছি, সেটা প্রভুজির জন্যই হয়েছিল। উনি যদি আমাদেরকে সময়টা ঠিক করে না জানাতেন বা না বলে, না ভাবনা চিন্তা করে উনি আমাদেরকে যদি না পৌঁছতেন দ্বারকাধীশ মন্দিরে, তাহলে আমরা হয়তো ওই দর্শনটা পেতাম। কিন্তু যাই আছে, যেটুকুই আছে, উনি অনুভূতিতে আছেন, উনি ব্রজভূমির প্রতিটা কণা কণায় মিশে আছেন বলে, যে অংশকেই বলা হোক কৃষ্ণ জন্মভূমি, সেটাই কৃষ্ণ জন্মভূমি, উনি আছেন। রাধে রাধে বন্ধুরা। তো আজকে জন্মাষ্টমীর দিনই আমি কালকে বাড়ি এসেছি আসলে। তো এই কদিন মাঝে একটা বড় সময় আমি কলকাতায় থাকার জন্য আমার পক্ষে তৃতীয় দিনের সফরনামাটা তোমাদের সাথে কোনোভাবেই ভাগ করে নেওয়া সম্ভব হচ্ছিল না। তো জন্মাষ্টমীতে ওনাদেরকে পাশে নিয়ে আমি শুরু করছি আমাদের বৃন্দাবন যাত্রার তৃতীয় দিনের সফরনামা। তো প্রথমেই সবাই মিলে একসাথে বলো, বাঁকে বিহারি জি কি জয়, বৃন্দাবন কি জয়, জয় জয় শ্রী রাধে রাধে রাধে। তো একটা কথা প্রথমে বলি যে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমার সাথে একজন এসেছেন যিনি আমাকে বেছে নিয়েছেন যাতে আমি তাকে নিয়ে আসতে পারি, তিনি নির্মাণ বলে এসেছেন আমার সাথে। তো তিনি হচ্ছেন এই যে ইনি আমার বাঁকে বিহারী লাল, আর ইনি আমাদের বাড়ির গোপাল। ইনি অনেকদিন ধরেই আছেন, নতুন সাথী পেয়েছেন বলে গোপালেরও আজকে বেশ আনন্দ। আমার মা তাই বললো, মার তাই মনে হয়েছে। যাই হোক, এনাদের কথা শেষ হলো, এবার আসি আমাদের তৃতীয় দিনের সফরনামায়। তো প্রথম দ্বিতীয় দিনের সফরনামা আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। এবার তৃতীয় দিনে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা রাধাকালী কুঞ্জ গেছিলাম, অর্থাৎ প্রেমানন্দজি মহারাজের ওখানে। আমরা বৃন্দাবন যাওয়ার আগে, যেমন আমরা খুব বেশি, আমি বিশেষত সেরকম অনেক প্ল্যান করে যাইনি, কিন্তু আমার দিদি বেশ কিছু চাওয়া ছিল তার। তো তার বিভিন্ন চাওয়ার মধ্যে এটাও একটা চাওয়া ছিল, যাতে সে বৃন্দাবন গিয়ে প্রেমানন্দজি মহারাজের দেখা পায়, আর ওনার যে একান্ত লাভ হয়, যেটা যেখানে কথা বলেন উনি, যেগুলো আমরা মূলত রিলসে দেখতে পারি, সেইটা তে পার্টিসিপেট করার আমার দিদির খুব ইচ্ছে ছিল। তাই আমরা সেদিন প্ল্যানিং করেছিলাম যে আমরা সব প্রথমে প্রেমানন্দজি মহারাজের ওখানে যাব, যদি আমরা টোকেন পেয়ে যাই লাকিলি, তাহলে আমরা যাতে তার দেখা করতে। এবার যেটা হয়েছিল সেটা হচ্ছে, তার আগের দিন আমরা বেশ অনেকের কাছে খোঁজ নিয়েছিলাম, এবং তারপরে এসে আমরা ইউটিউবে যেখানে যেখানে যা যা ইনফরমেশন পেয়েছিলাম, যেটুকু আমাদের চোখের সামনে এসেছিল আমরা দেখেছিলাম। এবার আমাদের কন্ট্রাডিকশন হয়ে গেছিল, যে একটা জায়গায় বলছিল যে 6টা থেকে টিকিট দেয়, একটা জায়গায় বলছিল 9টা থেকে টোকেন দেয়। এবার আমরা কনফিউজ হয়ে গেছিলাম। তো আমরা কি করেছিলাম, আমরা ওই 8টা 7:30 8টা নাগাদ রাধাকালী কুঞ্জে যাই। তৃতীয় দিনের সফরনামায় আমাদের প্রথম ডেস্টিনেশন এটাই ছিল, রাধাকালী কুঞ্জ। সেখানে গিয়ে আমরা জানতে পারি যে না, টোকেন অলরেডি শেষ হয়ে গেছে, 6টার মধ্যেই শেষ হয়ে গেছে, মানে টোকেন দেওয়া তারও আগে শুরু হয় তার মানে। তো 6টার মধ্যে টোকেন দেওয়া শেষ হয়ে গেছে। আমরা আরো এদিক ওদিক অনেক খোঁজ নিই যে যদি প্রেমানন্দজি মহারাজ থাকেন। তো এটাও শুনি যে উনি আমরা আসার কিছুক্ষণ আগে, 10-15 মিনিট আগে উনি চলে গেছেন রাধাকালী কুঞ্জ থেকে। ওনার সমস্ত সেই দিনের যা কিছু ওনার কাজ থাকে, সেখানে যে একান্ত লাভ থাকে, আরো উনি দেখা করেন, তারপরে কিছু কিছু ভক্তবৃন্দ যায়, তারা গিয়ে তাদের সেবা দেয়, সমস্তটা গ্রহণ করে তিনি সেদিনের মতো চলে গেছেন। ওখানে অনেক ভক্ত বসেও ছিল, যারা বললো যে ওনারা যখন গেছেন উনি তখন দেখা পেয়েছেন, অর্থাৎ উনি আসলে দুবার, আমরা যদি রাধাকালী কুঞ্জে একান্ত লাভে নাও যাই, তবু আমরা ওনার দুবার দর্শন করতে পারি দিনে। একটা হচ্ছে যখন উনি নিবাস থেকে বেরোন এবং রাধাকালী কুঞ্জে আসেন, তখন সেই পথটা উনি হেঁটে আসেন, আর যখন উনি রাধাকালী কুঞ্জ থেকে বেরিয়ে ওনার নিবাসে যান, তখন পুরো পথ উনি হেঁটে যান না, গাড়িতে যান, কিন্তু কিছুটা পথ হেঁটে তারপরে গাড়িতে ওঠেন। তো ওই সময়ও ওনার দেখা দেওয়া যেতে পারে। তো আমাদের সেই দিন ওনার দর্শন হয় না,
আমাদের কপালে জুটে নিও না দর্শন করা, কিন্তু আমাদের ওখানে গিয়ে যেগুলো ছোট ছোট জিনিস নেওয়ার ছিল সেই ছোট ছোট জিনিসগুলো, যেমন কণ্ঠে নেওয়ার ছিল, তারপরে ওই যেটা ফিঙ্গার কাউন্টার বলে সেই ফিঙ্গার কাউন্টার গুলো নেওয়ার ছিল কারো কারোর জন্য সেগুলো, এবং এরকম কিছু কিছু জিনিস নিয়ে আমরা ওইখানে তাও মোটামুটি 30-40 মিনিট কাটাই। যে আর যারা যে সমস্ত প্রভুজি ছিলেন, মানে প্রেমানন্দজি মহারাজের শিষ্য যারা ছিলেন, তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করি যে যদি আমরা দেখা পাই কোনোভাবে, কিন্তু ওখান থেকে সেরকম অতটা কিছু জানতে পারি না। আমাদের প্রেমানন্দজি মহারাজের দেখা আমরা পেয়েছিলাম, সেটা কবে এবং কিভাবে সেটা সময়ের সাথে সাথে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, এবার সেখান থেকে বেরিয়ে এই দিন আমাদের ছিল বৃন্দাবনের বাইরে, মানে আসলে ব্রজভূমি বলতে শুধু তো বৃন্দাবন নয়, বৃন্দাবন হচ্ছে ব্রজভূমির হৃদয়। আর মানে গোটা ব্রজভূমি হচ্ছে কৃষ্ণের শরীর, তার হৃদয় হচ্ছে এই বৃন্দাবন। তো সেই আমাদের ব্রজভূমিটা আর যে সমস্ত জায়গাগুলো আছে, আমাদের আজকের ডেস্টিনেশন মূলত ছিল সেই সমস্ত জায়গাগুলো ঘুরে নাও। তো আমরা প্রথম দিনে আসার সময় যে প্রভুজিকে পেয়েছিলাম, যার সাথে এসেছিলাম, আমরা এই দিনও তার সাথেই যোগাযোগ করি এবং ঠিক করে নিই যে ওনার সাথে আমরা ঘুরবো। তো আমাদেরকে রাধাকালীগঞ্জ থেকে বেরিয়ে একটা টোটো নিতে হয়, কারণ উনি রাধাকালীগঞ্জ অব্দি আসতে পারেননি। কিছু নিয়ম আছে ওখানকারও, হয় না এখানকার টোটোওয়ালা অটোওয়ালাদের নিয়ম থাকে যে এটা এর এরিয়া, এটা তার এরিয়া, এই এরিয়া থেকে ওই এরিয়া যাওয়া যাবে না, এরকম নানা কারণের জন্য উনি এসে পৌঁছননি। উনি আমাদেরকে সময় দিয়েছিলেন 8:30টায়, উনি 8:30টার মধ্যেই চলে এসেছিলেন, কিন্তু উনি এসেছিলেন আমরা যেখানে ছিলাম, যে হোটেলে ছিলাম সেইখানে উনি এসেছিলেন। তো সেই জন্য তো একটা মিসকমিউনিকেশন হয়ে যায়, এবং তারপর আমরা ওনাকে জানাই যে আমরা রাধাকালীগঞ্জে আছি। তো উনি বলেন যে মানে উনি আমাদের রেসিডেন্সি থেকে বেরিয়ে একটু বাইরে একটা জায়গা বলে দেন, ওখানে গিয়ে উনি দাঁড়াচ্ছেন আমাদের, আর আমাদেরকে বলেন যে ওখানে পৌঁছে যেতে। তো আমরা একটা টোটো নিয়ে ওখানে পৌঁছাই। এবার এর আগের দিন মানে দ্বিতীয় দিন যেমন আমরা প্রায় 9 ঘন্টা মতো হেঁটেছিলাম, আজকের জার্নিটা আমাদের শুরু থেকেই শুরু হয় অটোতে, অটো বা টোটোতে, মানে আমাদের হাঁটা সেরকম নাই। আমরা শুরু করছি, এবার অটোতে চেপে আমরা সেই দিন ভেবেছিলাম অনেকগুলো জায়গায় যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো আমরা সব প্রথমেই বেরিয়ে যাই হচ্ছে বারসানার জন্য। তো আমাদেরকে মথুরা থেকে বারসানা যেতে, মানে আমরা বৃন্দাবন থেকে বেরিয়ে মথুরা চলে গেছিলাম, মথুরা থেকে আমাদের পিক আপ ছিল, উনি মথুরা থেকে আমাদেরকে তুলেছিলেন। তো মথুরার একটা স্থান থেকে কেশব ধাম যত সম্ভব, যেখান থেকে উনি আমাদেরকে নিয়েছিলেন, সেই কেশব ধাম থেকে বেরিয়ে আমরা বারসানা পৌঁছাই। তো আমাদের যে পথ, সেই পথটা প্রায় 30 কিলোমিটার মতো দূরে বারসানা। তো আমাদের যেতে নাই নাই করেও ঘন্টাখানেক লেগে যায় অটোতে যেতে, মানে মোটামুটি 45-50 মিনিট লেগে যায়। তো আমি ঘন্টাখানেকই ধরছি। এবার আমরা তো অত কিছু বুঝে শুনে যাইনি, তো আমাদের খুবই একটা বোরিং বলে না, ওই রকম লাগছিল যে হ্যাঁ অনেক দেরি হয়ে গেল, আজকে বেরোতে দেরি হয়ে গেল, আমাদের হয়তো সব দর্শন হবে না। কিন্তু মানে প্রভুজির নিজের যে ধারণা, উনি যে ব্রজবাসী এবং ব্রজভূমিকে উনি কতটা ভালোভাবে চিনেন, সেদিন আমরা বুঝতে পেরেছিলাম। উনি এত সুন্দর করে আমাদের দর্শনগুলো করিয়ে নেন যে সেটা বলার বাইরে। এবার আমরা প্রথমে যাই কীর্তিমার মন্দির, মানে রাধা রানীর মায়ের নামে যে কীর্তি মন্দির তৈরি করেছেন প্রেম মন্দির যিনি তৈরি করেছেন, সেই স্বামীজি ওই কীর্তি মন্দিরও তৈরি করেছেন। ওটাও খুব সুন্দর, অসম্ভব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর দেখতে, সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। এদিন রোদ ছিল বেশ খানিকক্ষণ। তো প্রথমেই আমরা ওরকম কীর্তি মন্দিরে পৌঁছাই, আমাদের পৌঁছতে প্রায় 11টা মতো বেজে যায়। মানে আমরা রাধাকালীগঞ্জে মোটামুটি 40-45 মিনিট কাটাই, দিয়ে আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে 8:50 কি 9টায় বেজে গেছিল। এবার রাধাকালীগঞ্জ থেকে আমরা কেশব ধাম যেতে আমাদের 8 ঘন্টা সময় লাগে, মানে রাস্তায় একটু ভিড় ছিল সেদিন, ট্রাফিক ছিল, তো আমাদের সময় লাগে। আমরা 9:40 নাগাদ কেশব ধাম থেকে কীর্তিমার মন্দিরের জন্য রওনা হই, এবং আমাদের পৌঁছতে প্রায় 11টা বেজে যায়। এবার 12টার দিকে মোটামুটি আমরা জানি বৃন্দাবনের সব মন্দির বন্ধ হয়ে যায়। তো আমাদের মানে ওই ধারণাটাও ছিল যে হয়তো আমরা ওখানে 12টার মধ্যে সব মন্দির বন্ধ হয়ে যাবে, কিন্তু প্রভুজি বলেন যে না, ওরকম ব্যাপার নেই, এখানে 12টাতে বন্ধ হয় না, তার আশেপাশে বন্ধ হয়। তো আমরা প্রথমে কীর্তিমার মন্দির যাই, ওখানে কীর্তিমার রাধারানী এবং তার মা, তার যত সখী, রাধারানীর যে সখী, সেই সবার দর্শন করি, এবং তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই। ওখানে কিছুটা সময় কাটাই, ছবি তুলি, একটু দেখি, আপ্লুত হওয়ার মতো একটা জায়গা।
এরপরে আমরা যাই মূল জায়গায় বর্ষানায়, যেটা রাধারানীর মানে বাসভূমি লাডলিজু, সেই লাডলিজুর দর্শনে আমরা যাই। তো ওনার দর্শন করার জন্য আমাদেরকে প্রায় 165টা না কতগুলো সিঁড়ি চড়ে যেতে হয়েছিল বর্ষানার মন্দিরে। আর ওই মন্দিরটা থেকে সম্পূর্ণ বর্ষানা দেখা যাচ্ছে এখন। তো ওখানে যে মাকে বিহারীজির দর্শনে যেরকম আমাদেরকে অনেক ধাক্কা ধাক্কি করে ঢুকতে হয়েছিল, এখানে বার্সানায় গিয়ে লাডলিজুর মন্দিরে গিয়েও তাই আমাদেরকে অনেক ধাক্কা ধাক্কি করে ভেতরে ঢুকতে হচ্ছে। কিন্তু উনি দর্শন দিয়েছেন আমাদেরকে, মনমোহক করা দর্শন। ওনার চেহারা, ওনার যে দ্যুতি বা পরিবেশ, যেটা বার্সানার পরিবেশ বৃন্দাবনের থেকে আলাদা। বার্সানাতে গিয়ে অন্য কিছু ফিল করা যায়। ওখানে রাধা রানী বাস করছেন, তো বার্সানায় রানী রাধা, ওনার একটা অদ্ভুত ঊর্জা রয়েছে। আর কিছু কথা আছে যে কথাগুলো আমি শুনছি ইদানিং, আমি বুঝতে পারছি যে শ্রীকৃষ্ণ বা গোপাল হয়তো তাও বেছে বুঝে শুনে বেছে বুঝে মানুষের উপর কৃপা করে, কিন্তু রাধারানী এতটাই বলি এবং উনি এতটাই দরদি যে উনি সবার উপর কৃপা করেন। তো এরকমই ওই রাধারানীর মন্দিরে যাই, ওখানে অনেক রকম মানুষকে দেখি। কিছু মানুষ বসে ছিলেন বাইরের দিকে, যারা হাত বাড়িয়ে দেন কিছু দানের জন্য, এবং সেখানেও আমরা দান করি। আমরা আমাদের যেটুকু সামর্থ্য মতোই দান করি। ওনারা নিজেদের যেটুকু চাওয়া ছিল সেটুকু গ্রহণ করার পরে বাকিটা আবার আমাদেরকে ফিরিয়ে দেন। এটা আমার খুব ভালো লাগে। ওখানে দেখেছিলাম কীর্তন হচ্ছে। এবার কীর্তনের ধরনটা না অন্যরকম ছিল, মানে আমরা যেরকম শিবজির কীর্তনে দেখে থাকি না, ওরকম ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে ওখানে কীর্তন হচ্ছিল। ওইটাও আমার খুব আলাদাই ভালো লাগে, মানে কেমনই আমার অদ্ভুত একটা ফিলিংস হয়, ভালো লাগে, খুশি হয়, আনন্দ হয়। আমার বৃন্দাবনে যে কতবার মনে হয়েছে যে আমি সবকিছু ছেড়ে দিয়ে দুহাত তুলে এখানে নাচ করি, এনাদের নাম নিয়ে থেকে যায়। আমার কতবার মনে হয়েছে ওখানে ওই সিচুয়েশনটাই বার্সানায়, ওটা একটা জায়গা। তারপরে ওখান থেকে বেরোতে হয়, মানে ওটা প্রবেশ করার পরে বাহির দ্বার আলাদা ছিল, বাহির দ্বারের কাছে বসে ওরা ওরকম ভাবে কীর্তন করছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা যখন আসি তখন আমরা এসে একটা জায়গায় দাঁড়াই, বার্সানার ওটা মূল জায়গা, ওখানে দাঁড়িয়ে বার্সানাটা পুরো দেখা যাচ্ছে। ভেতরে একটা সেট করা আছে, ওর মধ্যে যারা যত ভক্ত আছে তারা বসে আছে, আর তাদের মধ্যে গ্রুপ করে একটা গ্রুপে একজন বয়স্ক মহিলা ছিলেন, তিনি গান করছেন, তিনি লাডলিজুর নাম নিচ্ছেন। আর তার পাশাপাশি বাকি যারা রয়েছে তারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ কেউ নাচ করছে দুহাত তুলে। আমি আর আমার দিদি ছিলাম, বাকিরা আমাদের থেকে আলাদা হয়ে গেছিল। তো আমরা ওখানে যাই, আমরা দুজনে গিয়ে আমরা ওদের সাথে একটু যোগ দিই। মানে খুব বেশিক্ষণ নাচ করতে পারি না, কারণ বাকিরা যারা আলাদা হয়ে গেছিল তারা ফোন করছিল যে কোথায় মানে হারিয়ে গেছি না কি, কোথায় আলাদা হয়ে গেছি, বেরোতে হবে। আর যেহেতু আমাদের সেদিন আরো বেশ কিছু জায়গায় যাওয়ার ছিল, তাই আমরা শুধু দর্শন করে আমাদেরকে বেরোতে হচ্ছিল। আমরা খুব বেশিক্ষণ দাঁড়িয়ে ওখানে কোনো কিছুই মানে অনুভব করার জন্য যে খুব বেশি সময় দিব সেই সময়টা দিতে পারছিলাম না। তবু তার মধ্যেই ওখানে দাঁড়িয়ে মানে পাওয়া, যে অদ্ভুত একটা পাওয়াই বলবো, যে উনি দিয়েছেন যেটা, সেটা আমরা পেয়েছি ওখানে দাঁড়িয়ে। তারপরে আরেকটা জায়গা, মানে বার্সানার যে রাধারানীর মন্দিরে রাধারানী যেখানটায় আছেন তার উপরেও একটা তলা আছে। তো সেই উপরের তলাটায় আমরা যাওয়ার চেষ্টা করি, কারণ আমার দিদি আগে বার্সানা গেছে এবং বার্সানা গিয়ে ওখানেও গেছিল। তো বারবার বলে যে এই জায়গাটা খুব সুন্দর, ওখানটায় চল ওই জায়গাটা দেখে আসি। কিন্তু আমরা রাস্তা খুঁজে পাই না যে কোন দিক দিয়ে যাবো। একটা রাস্তা ছিল, সেই দুয়ারটা সে কপাটটা আমরা বন্ধ দেখি, তো আমরা বুঝতে পারি না যে ওই জায়গাটায় কিভাবে যাওয়া যাবে। তো ওই জায়গাটায় আমাদের সেদিন যাওয়া হয় না। যাই হোক, আমরা তো বৃন্দাবন আবার যাচ্ছি, তখন যাবো উচিত। বার্সানায় রাধারানীর মন্দির থেকে নামার পরে একটা লম্বা রাস্তায় বাজার পড়ে, ওখানে আমরা 1 গ্লাস মতো সবাই লস্যি খেয়েছিলাম। আর বার্সানার লস্যি বৃন্দাবনের থেকেও কোয়ান্টিটিতে বেশি, তো লস্যিটাকে আমাদের পেট পুরো ভরে গেছিল ওখানে। আর কীর্তি মন্দিরে আমরা প্যারাটা কিনে অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। কোনোদিনই আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছিলাম না, তো এই দিন আমাদের ওই লস্যি আর ওটাই ব্রেকফাস্ট ছিল। এবার ওখান থেকে বেরিয়ে আমরা যখন গোকুলে যাই, বার্সানায় সেরকম কোনো বৃষ্টি বা কিছু দেখতে পাই। বার্সানার বাজারে আমরা গোপালের অনেক রকমের পোশাক দেখি, কিন্তু আমরা ভাবি যে ঠিক আছে আমরা পরে নিয়ে নিব বলে সেখান থেকে সেরকম কিছু কিনে না, অল্প স্বল্প জিনিস কিনে বেরিয়ে যায়, কারণ আমাদের তাড়া ছিল সেদিন যে পরের ডেস্টিনেশন যেতে হবে। তো আমরা যখন গোকুলে পৌঁছে গোকুলের মাটিতে পা দিতে দিতে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়, আর সেই বৃষ্টিটার মধ্যে আমরা গোকুলে উঠি। এবার গোকুলের
পজিশনটা এতটাই সুন্দর, গোকুল পুরোই যমুনার পাশে। মানে আমরা যে রাস্তা দিয়ে গোকুলে উঠছি সেই জায়গাটাতে গিয়ে আমরা দেখলাম যে একদমই পাশে ওখানে একটা বড় জানালা আছে, সেই জানালাতে যমুনাজিকে দেখা যাচ্ছে। যমুনার একদম কোলে হচ্ছে গোকুল। দিয়ে ওখানে যাই, ওখানে তাই একটা এরকম যে মাখন যেটাতে আগে বার করা হতো সেই জিনিসটা করা আছে, ওর উপরে মাখন বার করা হয় যে দামটা দিয়ে, সেটা আছে। ওটাতে হাত দিয়ে উনি বলেন, ওখানকার যিনি ছিলেন গোস্বামীজি, উনি বলেন যে তোমার মনের চাওয়া তুমি কিছু চাইলে তুমি এখানে বলতে পারো। ওখানে দাঁড়িয়ে পুজো টুজো দিয়ে একটু বসে আমাদের গোপাল পেয়ারেকে একটু দোলনাতে ঝুল্লু কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তো গোকুলের বৃষ্টি, গোকুল থেকে আমি নিয়েছি যেটা সেটা হচ্ছে গোকুলের বৃষ্টি, সম্পূর্ণ ভিজে যায়। আমি পুরো ভিজেছিলাম, আমার খুব ভালো লাগছিল যে আমাদেরকে সবকিছু দিচ্ছে, আমরা রোদও পোহাচ্ছি, আমাদেরকে বৃষ্টি দিচ্ছে বারবার করে। এবার বৃষ্টি গায়ে পড়ার পরে আমাদের গাটাও শিরশির করছে, আর কি দরকার, উনি সবই দিচ্ছেন তো সবই নিবো, আমি কেন কিছু ছেড়ে দিবো, এটা আমার ভেতর ভাবনা ছিল। এবার গোকুলে ওরকম বৃষ্টিতে ভেজার পরে আমরা গোকুল থেকে বেরিয়ে এবার আমরা কোথায় যাব, তখন একটা মানে আমাদের দোটানায় পড়ে যায়, কারণ তখন অলরেডি 2-2:30 মতো বেজে গেছে। এবার সময় খুব বেশি বেঁচে নেই, আমরা মাঝে আর ঘন্টা 4 বেঁচে আছে। এবার আমরা কোথায় যাব, এটা একটা আমাদের ভেতরে দ্বন্দ্ব শুরু হয়। তখন প্রভুজি আমাদেরকে এখানে গাইড করেন যে তোমরা, আমরা উনি বলেন যে তোমাদেরকে আমি এবার যেটা 84 খাম্বা বলে একটা জায়গা আছে, ওটা নন্দগাঁও বলছে ওই স্থানটাকে, নন্দগাঁওয়ে 84 খাম্বা বলে একটা জায়গা আছে। তো 84 খাম্বা হচ্ছে ওটাও নন্দ ভবনে ধরা হয়। তো কারণ মানে যখন গোপাল বেড়ে উঠছে, হাঁটতে শিখছে, তখন ওই প্রত্যেকটা 84 খাম্বায় ধরা হয় যে গোপালের এখন মানে হাতের ছাপ আছে, ওটাকে ধরে ধরে গোপাল হাঁটতে শিখেছে। ওখানে গোপালকে ওর মধ্যে কোনো একটা খাম্বায় বেঁধে রাখা হয়েছিল, সেই জন্য সেই খাম্বাটা এখনো নড়বড়ে। তো ওই নড়বড়ে খাম্বাটা আমরা দেখতে পাইনি, কারণ আমরা যখন যাই তখন ভোগ দেওয়া হচ্ছিল গোপালে। তো আমরা বাইরে থেকে বাইরের খাম্বা কটা দেখে মোটামুটি 40টা মতো খাম্বা স্পর্শ করে প্রণাম করে আমরা 84 খাম্বা থেকে বেরিয়ে আসি। বেলানগাঁওয়ে এইখানে যখন আমরা ঢুকি 84 খাম্বায়, তখন গোমাতার যে সাজানো হয়েছিল, গোমাতাকে সাজিয়ে তার পাশে একজন গোপী বা গোপ যাই হোক সে দাঁড়িয়েছিল গোমাতাকে, ওখানে একটা দান নিচ্ছিলেন। এবার একটা মেয়ে কিছু দান করার পরে সেখানে কিছু কথা বলে যে আপনি ঠিক করছেন না, এরকম গোমাতাকে দেখে এভাবে আপনার টাকা রোজগার করা ঠিক হচ্ছে না, এরকম। তো সেই গোপটা সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত দিয়ে বলে তুমি এটাও নিয়ে যাও, তোমার সাথে যা আছে তুমি সব নিয়ে যাও, তোমার যদি সেটাই মনে হয় তাহলে তুমি নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। তো তারপরে তো তাদের মধ্যে একটা মানে কথোপকথন চলতে থাকে। আমরা তখন 84 খাম্বায় ঢুকে যাই। যখন 84 খাম্বা থেকে বেরোচ্ছি তখন দেখি একদল অনেক কটা মহিলা একসঙ্গে পরপর দাঁড়িয়ে রয়েছে, আর ওখানে মানে প্রেডিকশন টাইপের যে এটা কার সাথে হবে বলো দেখি, গোমাতাকে তার কাছে যাচ্ছে। তো ওরকম হচ্ছে, আমরা ওটা দেখছি। দেখার পরে দিয়ে উনি হঠাৎ করে না একবার এসেছিলেন আমার কাছে। এবার কি কিসের কারণ বা কিসের দরুন এসেছিলেন আমি জানি না, তো আমার খুব ভালো লেগেছিল উনি যখন এলেন। ওনার চোখ, ওনাকে এখানটা দিয়ে কিছু একটা পরানো ছিল, খুব সুন্দর করে সাজানো ছিল, সাজটা খুব ভালো লাগলো। উনি এলেন, ওনাকে লাড, ওখানে তো বলে যে আদর করা বা গায়ে হাত বোলানোটাকে বলে লাড। তো ওই গোপী ভাই যিনি ছিলেন উনি বললেন যে আপনি বাস লাড খানে গেলিয়ে গিয়ে, দিয়ে আমি একটু মাথায় হাতটা গলায় হাতটা তুলে দিলাম, দিয়ে ও আবার ঘুরে ওই গোপী ভাইয়ের কাছে চলে গেল। তো ওই স্পর্শটাও আমার খুব ভালো লেগেছিল যে হ্যাঁ, যাই হোক আমি জানি না কি আছে, কতটা সত্যি কতটা মিথ্যা, কিন্তু আমার ভালো লেগেছে, আমি প্রফুল্ল হয়েছি, এটা হচ্ছে নতুন কথা। এবার ওটা হলো। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের তারপরে যেখানে গেছিলাম, যেটা আমরা বলেছিলাম যে না আমরা এখানে যাবোই, সেটা হচ্ছে রমন রেতি। রমন রেতি নামের মধ্যে যে রমন আছে, সে কি করবে, সে তোমার মনকে কাড়বে। তো আমরা যখন রমন রেতিতে গিয়ে পৌঁছাই, রমন রেতিতে গিয়ে তার আগেই কিন্তু বৃষ্টি হয়েছে, কারণ রাস্তায় আমরা যখন যাচ্ছি তখন একটা জায়গাতে এতটাই কাদা হয় না, আমরা নেমে যাই ওখানে, ওখান থেকে হাঁটতে শুরু করি, মানে কাদা পিচপিচে কাদা একদম। আর যেহেতু শ্রাবণ, যেটা শ্রাবণ মাস আমরা বাংলায় বলি, সেটা শ্রাবণ বলে, ওরা তো শ্রাবণ শুরু হয়ে গেছে, ততদিন না শ্রাবণ পড়ে গেছে। আর শ্রাবণ পড়ে যাওয়ার জন্য তখন বাইরে থেকে বড় বড় বাসে অনেক কেউ আসছে বিভিন্ন আশেপাশের গ্রামগুলো থেকে। এবার আমরা ওই রাস্তাটায় গিয়ে একটা ট্রাফিকের মধ্যেও পড়ি, অনেক বাস টাস এসবের মধ্যে পড়ি, তার সাথে ওরকম কাদা, একদম পিচপিচে কাদা, ওর মধ্যে দিয়ে হেঁটে আমরা যাই।
দিয়ে রামানরেতিতে ঢোকার পরে এবার আমরা যেখানে ঢুকি, রামানরেতি আসেনি, আমরা অন্য কোনো জায়গায় চলে এসেছি, আমরা ভুল জায়গায় এসেছি, আমরা ভুল জায়গায় এসেছি। কারণ সামনে থেকে বোঝাই যাচ্ছে না যে ভেতরে অত সুন্দর একটা জায়গা আছে, সামনের মহিমা আলাদা, ভেতরে ঢোকার পরে আলাদা। দিয়ে ওখানে যখন আমরা ঢুকি, ওখানে ঢোকার পরে যেটা হয় মানে সবাই লোটপোট খাচ্ছে একদম, মানে বালি নিয়ে খেলছে, মনে হচ্ছে হোলি লেগেছে। কেউ 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 ছিল তারা তো বালি তুলে তুলে হোলি খেলার মতো হোলি খেলছে। আর ওখানে সবাই ছোট ছোট বাচ্চা, তারাও লোটপোট খাচ্ছে। একটা বৃদ্ধ মানুষ ছিলেন যিনি আমার পাশে বসলেন, এসে ওনার সাথে কথা বললাম, উনিও লোটপোট খাচ্ছেন। সবাই মানে মনে এত আনন্দ। কৃষ্ণ ওখানে যে যে বয়সে শ্রীকৃষ্ণ খেলে বেড়াতেন, ওখানে গিয়ে মাটিতে পা রাখার পর সবাই সেই বয়সে পৌঁছে যায়। কেউ আর বুড়ো নয়, কেউ জোয়ান নয়, সবাই শ্রীকৃষ্ণ ওখানে গিয়ে। খুবই সুন্দর। আর উনি খেলেন ওখানে দাঁড়িয়ে, হয়তো সবার সাথে খেলেন, সবাইকে মানে ডাকে নাই খেলবি, সেজন্য সবার ভেতর থেকে তার ভেতরে যে বাচপানাটা সেটা বেরিয়ে আসে। রামানরেতিতে আমরা রামানরেতিতে আমরা ওরকম গড় খাই, একটু বসি, বসে কিছুটা সময় কাটাই ওখানে, বাকি মানুষদেরকে দেখি। আমরা তো বৃন্দাবন বা ব্রজভূমিতে সব জায়গাতেই দর্শন করতে যাচ্ছি, শ্রীকৃষ্ণের হোক বা লাডলিজির হোক, আমরা দর্শন করতে যাচ্ছি। রামানরেতি এমনই একটা জায়গা যেখানে মানুষ দেখতে যায়, মানে বাকি মানুষরা কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কেমন করছে সেটা দেখার জন্য সবাই রামানরেতিতে যায়। তো আমরা গেছি, আমরা যেতে পেরেছি। আমরা ভেবেছিলাম হয়তো আমরা যেতে পারবো না, রামানরেতিতে পৌঁছতে পারবো না, কিন্তু আমরা যেতে পেরেছি। ওই ফিলটুকু নিয়ে এসেছি নিজের সাথে, এটাই অনেক আমাদের কাছে। যাই হোক, এবার রামানরেতি থেকে বেরোই, বাইরে একটা পার্ক কি জানি না, ওখানে হরিণ দেখি আমরা, মানে অদ্ভুত রকম হরিণটার ছবি আমি শেয়ার করবো। হরিণের চোখের ওপর না আরেকটা এখানটাই কি একটা দাগ আছে। এবার আমি জানি না যে ওই প্রজাতির হরিণ বলেই ওই জিনিসটা কি মানে চোখ যতবার টিপ টিপ করছে ওই জায়গাটাও বোঝা যাচ্ছে যে ওই জায়গাটাও যেন বাচ্চা কমছে, এরকম মনে হচ্ছে। তো ওই হরিণগুলোকে দেখি, হরিণগুলোর রূপ আলাদা, অন্যরকম দেখতে হরিণ। দেখে বেরোনোর সময় একটু খাই ওখানে, সেই লস্যি খাওয়ার পর এই খাওয়াটা আমি খাইনি, কারণ আমার শরীর ভালো করছিল না, আমার তখন থেকে শরীর খারাপ করতে শুরু করেছে। আমি কিছু খাই না, আমি ওই একটু জল খাই, জল আর লিকুইড সব জিনিসের উপরে আমি চলছি তখন। এবার ওখান থেকে 4:45 নাগাদ আমরা বেরোই রামানরেতিতে। সেখান থেকে আমাদের মথুরা আসতে প্রায় 1.5 ঘন্টা লাগে। আরো একটা জায়গা এর মধ্যে আমাদের দেখি আমরা, সেটা হচ্ছে গোবর্ধনজির যে শুরুটা, মানে যেখান থেকে যাত্রা শুরু হয়, ছোটি পরিক্রমা, বাড়ি পরিক্রমা, যে দুটো জায়গা থেকে শুরু হয়, এবং একটা মন্দিরে আমরা প্রথম দর্শন করি গোবর্ধনজি, তারপরে আমরা যাত্রা শুরু করি। তো সেই জায়গাগুলো আমরা দেখি, কিন্তু আমরা কোথাও নামি না যে আমরা তো গোবর্ধনজি পরিক্রমা মানে গোবর্ধন পরিক্রমা আমরা করবো, ঠিক আছে আমরা নামবো। এবার তো মথুরায় পৌঁছে আমাদের প্রথম যে ডেস্টিনেশন ছিল আমরা যেখানে যাই, সেটা হচ্ছে দ্বারকাধীশ মন্দির। দ্বারকাধীশ মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়, এবং সেখানে তারপরে আরো কিছুটা পথ আমাদেরকে ওই যেগুলো হাতে টানা রিক্সা হোক বা ই রিক্সা হোক আমাদেরকে করে যেতে হবে। তো আমরা যখন দ্বারকাধীশ মন্দিরে গিয়ে ওই জায়গাটায় নামি, তখন প্রায় 6:45 মতো বাজে, কারণ 1.5 ঘন্টা সময় লাগে, প্লাস রাস্তায় ট্রাফিক, এদিক ওদিকে দাঁড়িয়ে যেতে হচ্ছে কিছু কিছু জায়গায়, এরকম করতে করতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে। এবার আমরা যতটুকু জানি যে 7:30টার মধ্যে হয়তো মন্দির বন্ধ করতে, ছটফট করছে। আর তার পরবর্তী স্থান ছিল কৃষ্ণ জন্মভূমি। তো আমরা বারবার নিজেদের ভেতর আলোচনা করছিলাম যে না, ঠিক হলো না, আজকে হিসাবটা ভুলে গেল, আমাদের আরো বেশ কিছু জায়গা যাওয়া হতো, হয়তো প্রভুজি ঠিক করলেন না, এগোলেন না, এরকম আমরা আলোচনা করছি। কিন্তু পরবর্তীতে যখন আমরা দ্বারকাধীশ মন্দিরে গিয়ে পৌঁছই এবং ঢুকি, সেখানে আমরা দ্বারকাধীশের যেভাবে দর্শন করি, যে দর্শনটা আমরা পাই ওনার, উনি যেভাবে আমাদের দর্শন দেয়, আমরা প্রায় ওখানে 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমরা দর্শন করেছি দাঁড়িয়ে থেকে, কীর্তন হচ্ছে আমরা কীর্তন শুনেছি, বসে দেখেছি, জিনিসটাকে বুঝেছি যে অনুভূতি তো শব্দ অনুভব করেছি, সেটা প্রভুজির জন্যই হয়েছিল। উনি যদি আমাদেরকে সময়টা ঠিক করে না জানাতেন বা না বলে, না ভাবনা চিন্তা করে উনি আমাদেরকে যদি না পৌঁছতেন দ্বারকাধীশ মন্দিরে, তাহলে আমরা হয়তো ওই দর্শনটা পেতাম। এবার আমরা দ্বারকাধীশ মন্দিরে দর্শন করে বসে আমরা ওখানে আপ্লুত হয়ে যাই অনেকক্ষণ। আমরা ওখান থেকে আমরা 4 জন ছিলাম, আমাদের 4 জনের মধ্যে কারোর ইচ্ছে করছিল না আমরা ওখান থেকে বেরোই, কিন্তু মন্দির বন্ধ হবে এবং আমাদের আরো একটা ডেস্টিনেশন তখনও রয়েছে যেখানে আমাদের খুব যাওয়ার ইচ্ছে, যেটা হচ্ছে কৃষ্ণ জন্মভূমি, ওখানে আমরা যাবোই ঠিক করে। তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আমরা আবার সেই একই পথে আমাদেরকে রিক্সা করে ফেরত আসতে হয়।
তো আমরা যখন এই রিক্সা করে ফিরে আসি, এখানে একটা ঘটনা ঘটেছিল। আমি যখন তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে ওখানে সবাই হাত বাড়িয়ে দেয়, কিছু না কিছু চাই, এবং আমরা মুখ ফিরাতে পারি না, দিতে দিতে একটা টাইমের পর আমরা আর পেরে উঠি। তখন বলেছিলাম আরো একটা ঘটনা ঘটেছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। সেটা হচ্ছে আমরা যখন এখানে এসে দাঁড়াই, এখানে এসে দাঁড়ানোর পরে এবার প্রভুজি একটু দূরে দাঁড়িয়েছিলেন, কারণ পার্কিং এর কিছু সমস্যা রয়েছিল ওখানে, তো ওনাকে দূরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো আমরা তিনজন ওখানে দাঁড়াই, একজন প্রভুজিকে ডেকে রাখতে। ওই টাইমে যেহেতু আমার শরীরটা তখন অনেকটা খারাপ হয়ে গেছে, এক দুই প্রভুজি দূরে দাঁড়িয়ে আছেন, তিন আমরা ভেতর ভেতর ভাবছি যে ওনার ব্যবস্থাপনা ঠিক হলো না, আজকে উনি ঠিক করে প্ল্যান করলেন না বলে আমাদের আরো অনেক জায়গা ছুটে গেল, এরকম নানা রকম ভাবনা ভাবছি। তখন একটি ছেলে আসে, এবং সেই ছেলেটি এসে আমার জামাইবাবুর কাছে, জামাইবাবুকে বলে যে ভাইয়া ওকে কোথাও একটা যেতে হবে, ঘর মে জানা है कि কোনো একটা জায়গা যেতে হবে। সেটা বলেই বলে যে वहां पर मुझे जाना है, मुझे 20 रुपया दे। তো আমার জামাইবাবু, আমরা যে যাই করে থাকি, আমার জামাইবাবু ওখানে গিয়ে সব থেকে বেশি দান করেছে বলতে হবে। ওর কাছে যে হাত বাড়িয়েছে সবাইকে দিয়েছেন। ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই ছেলেটাকে ও কিন্তু দেয় না, এবং ওকে প্রায় মানে দুটো খারাপ কথা বলে ওকে ওখান থেকে পাঠিয়ে দেয়, যে কত দিব, দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, পারবো না দিতে, এরকম একটা বলে। ছেলেটা কোন রকম নির্বিবাদে ওখান থেকে চলে যায়, এবং রাস্তাতে দাঁড়িয়ে কিন্তু আরো একজন দুজনকে বলতে থাকে। ও বেরোনোর সাথে সাথে আমার দিদি পাশ থেকে বলে, মানে একটা কথা বলে যে ও তো বেশি চায়নি, 20টা টাকা দিলে কিন্তু কোনো অসুবিধা হতো না। ওই কথাটা যখন বলে তখনই আমার কাছে, সেদিন আমি আমার কাছে আজ পর্যন্ত মানে এই 4 দিনের মধ্যে আমি যে থেকেছি, আমার কাছে কখনোই টাকা ছিল না। আমার কাছে সেদিনই সেই মুহূর্তে টাকাটা ছিল। আমি ব্যাগটা খুলে বলি কোথায় গেল ছেলেটা, চলো দিয়ে আসি বলে আমি ব্যাগ থেকে টাকাটা বার করে যখন, তখন ছেলেটাকে আমি দেখি যে ও আমাকে একটা জায়গা থেকে, ওর দৃষ্টিটা পড়ে আমার উপর, মানে ওর জাস্ট মুখটা এরকম ভাবে ঘুরায়, আমার আমার নজরটাও তখন ওর দিকে পড়ে। ওইটা দেখে আমি টাকাটা বার করার জন্য মাথাটা নিচু করি, টাকাটা বার করতে যাই, দিয়ে বার করে আমি এগিয়ে যাব দিতে, তো দিদি বলছে যে ও একটা গাড়ি পেলো, গাড়ি যে মানে বাইক যাচ্ছিল তাকে হয়তো বলেছে, সে তাকে নিয়ে চলে গেল। তো এটা জানি না, এটা মানে কি ভুলই হলো হয়তো, যে এতজনকে এতভাবে দিয়েও একটা সামান্য চাওয়া, যার হয়তো সত্যি নিড ছিল, আমরা পূরণ করতে পারলাম না। আর হয়তো ঠাকুরজি আমাদের কাছে পাঠিয়েছিলেন পরীক্ষা নেওয়ার জন্য, যে দেখি তোরা এই সিচুয়েশনে তোরা কিরকম দান করতে পারছিস। তোরা তো মানে আমরা ঠিক ডিসিশন ও সিচুয়েশন হিসেবে নিই, আমরা কিন্তু সেরকম খারাপ সিচুয়েশনে পড়ে গেলে আমরা একটা ঠিক ডিসিশন নিতে পারি না। তো হয়তো উনি পরীক্ষা নিলেন, আমরা সেই পরীক্ষাটা পাস করতে পারিনি, সেদিন ফেলই করেছি, এটাই বলার। কিন্তু হ্যাঁ, এরকম বিভিন্ন ঘটনা যে কোনো তীর্থে গিয়ে ঘটতে পারে। তো আমাদের জীবনটাও তীর্থভূমি, আমাদেরকে আমাদের জীবনে চলার সময় তো খুব ভাবনা চিন্তা করেই স্টেপ নেওয়া উচিত। প্লাস যখন আমরা কাউকে দান করছি, আমাদের ভেতরে ভাবনাটা আনা উচিত না যে সে দানটা দিয়ে কি করবে। আমাদের দান করার কাজ আমাদের আছে, আমাদেরকে উনি দিয়েছেন বলেই আমরা কাউকে দিতে পারছি, নাহলে দিতে পারতাম না। তো আমাদেরকে দেওয়া উচিত, মানে কেউ চাইলে হাত বাড়ালে, আমাদের কাছে থাকলে, আমাদের অসুবিধা না হলে আমাদের তাদেরকে দেওয়া উচিত। যারা মানে আগের যত দানের কথা শোনা যায়, সেখানে তো এরকম দানও দেখা যায়, যেখানে মহাবলী, যিনি বলি ছিলেন, অসুরদের মহারাজা বলি, উনি তো ভগবান এসে ওনার কাছে 3 পদ জমি চেয়েছিল যখন, উনি সবই দিয়ে দিয়েছিলেন, এবং নিজের সমস্ত ধন দৌলত সহ সমস্ত কিছু দান করার পর শেষ চরণটা নিজের মাথাতেও নিয়েছিলেন। তো উনি দান দেওয়ার আগে তো ভাবেননি যে ইনি কে বা কেন চাইছেন। উনি যখন ভগবানকে পুঁছতেন, হয়তো ভগবানের কিছু না কিছু আভাস উনি পেয়েছিলেন যে ইনি আমার সাথে ছলনা করতে এসেছেন, বা ইনি আমার পূজ্য দেব, তবু উনি দান দিয়েছিলেন। তো দান বীর হতে গেলে বালির মতো হও, যে সমস্ত কিছু দান করতে পারে, বা কর্ণের মতো হও, যে মৃত্যু শয্যাতে শুয়েও তার সোনার দাঁত কেটে দান করতে পেরেছিল। তো সেটাই হচ্ছে ব্যাপার। এবার আমরা দান করার সময় তো একটা সিচুয়েশন বুঝে, ঠিক সিচুয়েশনে থাকলে দান করতে পারি, নাহলে করতে পারি। তো যাই হোক, এটা বলার ছলে দুটো ঘটনা বলা, আর কিছুই না। এবার তারপরে ওখান থেকে আমরা শেষ, আমাদের তৃতীয় দিনের শেষ ডেস্টিনেশন হিসেবে আমরা পৌঁছাই শ্রীকৃষ্ণ জন্মভূমি। শ্রীকৃষ্ণ জন্মভূমিতে গিয়ে, হ্যাঁ, আমাদের ওখানে একটা জিনিস, কিছু একটা মানে গুহার মতো কিছু একটা আছে, ওটা মনে হয় আমাদের দেখা হয়নি, যেটা আমি বেরোনোর পর আমাকে প্রভুজি বললেন যে এই জায়গাটায় যাওয়া হয়েছিল, তো আমি বললাম না, ওখানে তো যাইনি। ওই জায়গাটা হয়তো আমাদের ছুটে গেছে। কিন্তু কৃষ্ণ জন্মভূমিতে শ্রীকৃষ্ণ এবং
রাধার যে জায়গাটায় পুজো হয়, যেখানে ওনাদেরকে পুজো করা হয়, একদম উপরের যে চূড়াটা রয়েছে সেই চূড়াতে ওনাদের মন্দির আছে। ওখানে গিয়ে ওখানে সন্ধ্যা আরতি হয়ে ভোগ হচ্ছিল তখন। তো আমরা ওখানে গিয়ে বসি, একদল ছেলে ওখানে এসে গোল করে বসে ওরা কীর্তন করছে, আমরা সেটা শুনি। আর ওখানে বসে ওনাদের যে রূপ, ওই একটা মাত্র জায়গা যেখানে না ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয়, আমরা ফোন নিয়ে ঢুকিনি। এবং আমাদের এই সাথী একজন সে বলে যে ঠিকই করে ফোন নিয়ে ঢুকতে দেয় না, কারণ ওনার এই রূপ যদি কেউ দেখে নেয় না, ওই রূপ দেখার পরে কেউ পারবে না। ওই ওনাকে দেখলে সবাই টানে পরের দিনই চাইবে বৃন্দাবন যেতে, যদি কেউ দেখে নেয়, এত সুন্দর রূপ ওনার। তারপরে আরেকটা জায়গাতে যেখানে আমরা প্রথমে ঢুকছি সেখানেও ওখানে পুরো মানে কারাবাসে দেখানো হচ্ছে, যেখানে শ্রীকৃষ্ণ জন্ম হচ্ছে এবং দুজন পাহারাদার দাঁড়িয়ে আছে, এই জিনিসটা দেখানো হচ্ছে। ওখানে একটা ছবি আছে। তো শ্রীকৃষ্ণ জন্মভূমি, ওই জন্মভূমিতে হয়তো ওখানেই জন্মাননি, যেটা মূল ছিল সেটা হয়তো বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, বা তার হয়তো কোনো অংশ, অল্প অংশ বেঁচে আছে, বাকিটা নেই। কিন্তু যাই আছে, যেটুকুই আছে, উনি অনুভূতিতে আছে। উনি ব্রজভূমির প্রতিটা কণা কণায় মিশে আছেন বলে, যেখানে যে অংশকেই বলা হোক কৃষ্ণ জন্মভূমি, সেটাই কৃষ্ণ জন্মভূমি। উনি আছেন ওখানে। গিয়ে বসে শুধু ওনাকে নিজের মনে ধারণ করতে হবে, তাহলেই হবে, ওনাকে পাওয়া যাবে। তো এইভাবে আমাদের তৃতীয় দিন শেষ হয় এবং আমার শরীরের অবস্থা শ্রীকৃষ্ণ জন্মভূমিতে যাওয়ার পর শোচনীয় হয়ে দাঁড়ায়। জানি না কি কি কারণ ছিল, হয়তো বা মানে সারাদিন না খাওয়াটা একটা ছিল, কারণ আমি সেদিন শুধুমাত্র এক গ্লাস লস্যি খেয়েছিলাম দেখতে গেলে, আর কিছুই খাইনি আমি। তারপরে খুব বকা খাই, সবাই আমাকে খুব বকে যে তুই এরকম কেন বললি, তো ঠিক হলো না। এবং শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে মানে ওখানে গিয়ে আমি হয়তো বুঝতেও পেরেছিলাম যে এটাই আমার আজকের মতো শেষ, আর আমি তো কোথাও যাচ্ছি না, তো ঠিক আছে। আমি ওখানে আমার শরীরও আমি ছেড়ে দিই পুরোপুরি। এবং ফিরে আসার পর আমরা ওখান থেকে ফিরে আসি, সেদিনও আমাদের প্রায় রাত 9টায় বাজে আমাদের রুমে ঢুকতে ঢুকতে। কারণ মথুরা থেকে আমরা যেখানে ছিলাম সে জায়গাটা আসতে আরো 8 ঘন্টা মতো লাগে অটোতে। আমরা রাস্তার মাঝে দাঁড়াই, কিছু কাজ ছিল আমাদের সেজন্য। সমস্ত সেরে এসে যখন আমরা নামি এবং আমি যখন রুমে পৌঁছাই, রুমে পৌঁছানোর পর আমার জ্বর আসে এবং খুবই জ্বর আসে সেই জ্বরে। তো সেই জ্বরের মধ্যেও আমি কিছু অনুভব করি, আমার মাথায় কিছু আসে। সেই ঘটনা আমি পরের যে ভিডিও সেটাতে শেয়ার করবো, কারণ আজকে ওনার জন্মদিন, ওনার পুজোতে দেরি হচ্ছে, পুজোটা সেরে নিতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। রাধে রাধে। বলো वृंदावन धाम की जय, बाके बिहारी जी की जय, लाडली जू की जय। बोलो राधे राधे राधे।